প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। এই গতিবিদ্যায় আলোচনায় প্রথমেই টপিকসটা হলো জড়তার কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে। তাহলে জড় কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে। জড় কাঠামোর ধারণা ব্যাখ্যা করতে পারবে। আমাদেরকে প্রথমে এটা বুঝতে গেলে আগে প্রসঙ্গ বস্তু সম্পর্কে জানা দরকার। প্রসঙ্গটা কি? প্রসঙ্গ বলতে আমরা বুঝি কারো সাপেক্ষে কোনো কিছু বলা বা কারো সম্পর্কে সাপেক্ষে কোনো কিছু করা, সেটা হলো প্রসঙ্গ। আমি যদি বলি প্রসঙ্গ বস্তু, তাহলে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুকে তুলনা করাটাই আমরা বলবো প্রসঙ্গ। এখানে প্রসঙ্গ কাঠামোতে বললে আমরা বুঝব কোনো একটি কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করাকে বলা হয় তার কাঠামো। আমরা যদি বলি এখন প্রসঙ্গ কাঠামো, তাহলে কি? তাহলে কোনো একটি বস্তুর অবস্থান যেই কাঠামোর সাপেক্ষে নির্ণয় করা হয় সেটাই হলো প্রসঙ্গ কাঠামো। এই কাঠামোটা বিভিন্ন রকম হতে পারে, যেমন একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি, কাঠামো ব্যবস্থা বলতে যদি আমি বিবেচনা করি শুধু এক অক্ষে দিকে, তাহলে বলবো এটা একমাত্রিক কাঠামো। যেমন একজন এইদিকে হাঁটে যাচ্ছে, তাহলে একদিকে গেল, কিন্তু এদিকে যাওয়ার পর আবার এদিকে গেল, তাহলে দুই দিকে গেল, এটা হলো দ্বিমাত্রিক। আমি যদি এটাকে ওয়াই অক্ষ বলি তাহলে দ্বিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিক কোনটা? যেমন এটার উপর যদি একটা এরকম লম্ব আর্ক করি, তাহলে দুইটা অক্ষ, এটা একটা অক্ষ, তিনটা অক্ষ, এটাকে ত্রিমাত্রিক বলবো। তো এদিকে তো আর লেখা যায় না, এই জন্য এদিকে আমরা একটা দাগ দিয়ে লিখি, এটা হলো জেড অক্ষ। তাহলে এই তিনটা অক্ষের মূল বিন্দু এটাই হলো এই কাঠামোটার মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। আসলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য আমরা অন্যভাবে বিবেচনা করতে পারি। ধরা যাচ্ছে যে আমি একটা রুমের মধ্যে আছি, ক্লাসরুম একটা, এখানে একটা বস্তু আছে। আমি যদি এই ঘরের কোনো একটা কর্নার থেকে এই বিন্দুটার অবস্থান, এই বস্তুটার অবস্থান নির্ণয় করতে চাই, মনে করলাম কোনো একটা কর্নার, এটা হলো কি তিনটা অক্ষ, একটা অক্ষ এই দিক দিয়ে ওয়ালটা গেল, একটা ওই দিকে একটা ওয়াল গেল, আর একটা উপরের দিকে গেল, তাহলে তিনটা অক্ষ, এর মূল বিন্দু হলো এটা। তাহলে কর্নার থেকে যদি আমি দৈর্ঘ্যের দিকে আসি, একটু এই বরাবর আসলাম, তদ্রূপ প্রস্থের দিকে অতদূর গেলাম, ওই দুইটা বিন্দু যোগ করলাম যেখানে হলো, সেখান থেকে একটু উপরের দিকে এই বিন্দু বরাবর আসলাম, তাহলে এই দিকে আসলাম হয়তো 2 মিটার, ওই দিকে গেলাম 3 মিটার, আর নিচ থেকে উপরে উঠলাম 1 মিটার, তাহলে এই বিন্দুটা পাওয়া যাবে। অর্থাৎ এক্স অক্ষের দিকে কতটুকু, ওয়াই অক্ষের দিকে কতটুকু, আর জেড অক্ষ যে উপরের দিকে, নিচ থেকে উপরে কতটুকু, এইভাবে যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো। অর্থাৎ তাহলে যদি এটা একটা প্রসঙ্গ কাঠামো হয়, এই কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান বা তার গতির বর্ণনাগুলো করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে জড় প্রসঙ্গ কাঠামোটা কি? তাহলে জড় প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোটা হলো দুই প্রকার, একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় প্রসঙ্গ কাঠামো হলো কোনটা? যে পরস্পরের সাপেক্ষে যদি সমবেগে ধাবমান থাকে, পরস্পরের সাপেক্ষে সমবেগে যদি ধাবমান থাকে, তাহলে যদি নিউটনের সূত্রগুলো অর্জন করা যায় বা ফিজিক্সের বা গতিবিদ্যার সমীকরণগুলো অর্জন করা যায়, জড়তার সূত্রগুলো অর্জন করা যায়, তাহলে সেই কাঠামোটাকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়।
পরস্পরের সাপেক্ষে ধাবমান। যেমন একটা বস্তু গতিশীল আছে আর একটা ওর সমবেগে গতিশীল আছে, তাহলে এটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আমরা এভাবে বিবেচনা করতে পারি, যেহেতু এখানে সমবেগে আমি এখানে দাঁড়ায় আছি, আরেকজন পাশে দাঁড়ায় আছে, তাহলে আমরা দুইজনে স্থির মনোভব করতে পারি, কিন্তু পৃথিবীটা যেহেতু ঘুরতেছে তাহলে দুইজনেই কিন্তু ঘুরতেছে, সুতরাং এরা কিন্তু সমবেগে আছে। তাহলে এর সাপেক্ষে যে কাঠামোটা সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আর জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতির সমীকরণগুলো অথবা জড়তার সূত্রগুলো প্রকাশ করা যায় বা অর্জন করা যায়, বা এগুলো মেনে চলি। তাহলে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো যেহেতু সমবেগে চলে পরস্পরের সাপেক্ষে, সমবেগে থাকলে তো ত্বরণ থাকে না, সুতরাং বলা যায় জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ থাকে না। আবার অজড় প্রসঙ্গ কাঠামোটা এটা হলো কি পরস্পর সাপেক্ষে সমবেগে না, যেহেতু সমবেগে না তাহলে কি অসমবেগে চলবে, বেগটা বাড়তেও পারে কমতেও পারে, তাহলে এখানে কি থাকবে, নিশ্চয় ত্বরণ থাকবে। যেমন আমরা বলতে পারি লিফটে উঠলাম, রকেটটা আস্তে আস্তে গেল, বেশি করে গেল, ফ্যানটাকে আমরা চালু করে দিলাম, আস্তে ঘুরতে ঘুরতে বেশি বেগে ঘুরতেছে, তাহলে এগুলা হলো কি অসমবেগ। এই অসমবেগের ক্ষেত্রে ত্বরণ থাকে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো হলো ওইটা যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো বা জড়তার সূত্রগুলো নির্ণয় করা যায়, সেটা হলো জড় প্রসঙ্গ কাঠামো। আর যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলো নির্ণয় করা যায় না, সেটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামোটা পরস্পর সাপেক্ষে সমবেগে ধাবমান, আর অজড় প্রসঙ্গ কাঠামোটা অসমবেগে ধাবমান। এই হলো তাহলে প্রসঙ্গ কাঠামো। আমরা এরপরে যে কাজটা করতে পারি, এখন দ্বিতীয় টপিকসটা এখানে আছে যে এই জড় প্রসঙ্গ কাঠামো, এই কাঠামোগুলো ব্যাখ্যা করার জন্য আমরা বলতে পারি এখন কিছু গতি সম্পর্কে ধারণা দিতে পারি, গতি বর্ণনা করতে পারি। যেমন পরম গতিটা কি, পরম গতি আমরা প্রথমে একটু ধারণা করব, পরম বলতে যেটার পরিবর্তন নাই। তাহলে পরিবর্তন নাই, তাহলে প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে বা প্রকৃত স্থির বস্তু তার পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর গতি আমরা বর্ণনা করি, সেটা হলো পরম গতি। প্রকৃত স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে, তার গতিটাকে হলো পরম গতি। আসলে পৃথিবীতে পরম গতি বলতে কিছু নেই, কারণ প্রকৃত স্থির বস্তু পাওয়া সম্ভব না। আমরা এখানে দাঁড়ায় আছি, স্থির অবস্থায় আছি, আমরা ভাবতে পারি যে আমরা স্থির, না, পৃথিবীটা ঘুরতেছে, সুতরাং আমরা ঘুরতেছি, সুতরাং তাহলে আমরা প্রকৃতপক্ষে স্থির না, অর্থাৎ আমরা তাহলে পরম গতি না। পৃথিবীতে যেহেতু পরম বস্তু কোনো পাওয়া সম্ভব নয়, সুতরাং পরম গতিও পাওয়া সম্ভব না। তাহলে কি হতে পারে, আমরা যা কিছু করতেছি সবই আপেক্ষিক গতি, আপেক্ষিক গতি। কারণ আপেক্ষিক কোনটা আবার, যে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর তুলনা করাটাই হলো আপেক্ষিক। অর্থাৎ একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগের তুলনাটাই হলো আপেক্ষিক বেগ। তাহলে এই আপেক্ষিক বলতে যে কোনো একটা গতিশীল বস্তুর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি পৃথিবীতে যত গতি আছে কোনোটাই পরম না, কারণ প্রকৃত স্থির বস্তু পাওয়া সম্ভব না। তাহলে যা কিছু হচ্ছে সবগুলোই আপেক্ষিক। আমরা তাহলে বলতে পারি সকল গতি আপেক্ষিক, পরম গতি বলতে মহাবিশ্বে কোনো কিছু নেই। অন্যভাবে বলতে পারি পৃথিবীতে পরম গতি বলতে কিছু নেই, সবকিছুই আপেক্ষিক। যদি ব্যাখ্যা করতে বলে আমরা ব্যাখ্যাও করতে পারি অনুধাবন প্রশ্নে, পৃথিবীর সকল স্থিতি আপেক্ষিক, পরম বলতে কোনো কিছু নেই। এ হলো পরম এবং স্থিতি। আমরা আরো বিভিন্ন প্রকার গতি সম্পর্কে বলতে পারি, বিভিন্ন প্রকার গতি। যেমন বলতে পারি সরল রৈখিক গতি। তাহলে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি সরল পথে যাই সেটাকে সরলরৈখিক গতি বলি। আবার বলতে পারি চলন গতি, যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তাহলে সেটাকে বলা হয় চলন গতি। ঘূর্ণন গতি, যদি কোনো একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে কোনো একটি বস্তু ঘুরে তাহলে এটা হলো ঘূর্ণন গতি। যেমন ফ্যান একটা অক্ষকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরে,
এটা হলো ঘূর্ণন গতি। আরেকটা আছে চলন ঘূর্ণন গতি, যেটাকে জটিল গতি বলে। যেমন একটা সাইকেল বা রিক্সা বা গাড়ি চলতেছে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, অর্থাৎ চাকাটা ঘুরতেছে নিজ অক্ষের সাপেক্ষে, আবার এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এটা হলো ঘূর্ণনও আছে, চলনও আছে, এটাকে চলন ঘূর্ণন গতি বলা হয়। আমরা এখান থেকে আরো দুইটা গতির একটা ধারণা পেতে পারি, যেমন একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতিটা কি? বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর, যেমন আমি ঘড়ির কাঁটার কথাই চিন্তা ভাবনা করি, এখানে 12টা লেখা থাকে এই ঘড়ির কাঁটায়, এদিক থেকে ও ঘুরতে শুরু করলো, 12 ঘন্টা পর আবার এখানে আসে পৌঁছাইলো। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর, 12 ঘন্টা পর পর ঘন্টার কাঁটাটা একই দিক থেকে যদি অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। যেমন সূর্যের চতুর্দিকে পৃথিবীতে একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে, তাহলে এটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। ঘড়ির কাঁটার গতিকেও আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আবার একটা আছে দোলন গতি বা স্পন্দন গতি। স্পন্দন বা দোল বা দোলন গতি। যেমন সরল দোলকের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা স্প্রিং এর ক্ষেত্রে হতে পারে। বিষয়টা এরকম বিবেচনা করি, একটা স্প্রিং আছে, এখানে একটা বস্তুকে বেঁধে টানে ছাড়ে দেওয়া হলো, এটা একটা মসৃণ একটা জায়গা, টানে এই পর্যন্ত আনলাম এম ভরের বস্তুকে, ছাড়ে দিলে কি হবে, এখান থেকে সরণ ঘটালাম এক্স পরিমাণ, ছাড়ে দিলে বস্তুটা যখন এদিকে বলটা প্রয়োগ করা হলো এফ, বস্তুটা টানে চলে গেলো এইদিকে, এদিকে গেলে এখন কি হবে, ছাড়ে দিলেই স্প্রিংটা শুধু ওর দিকে একটা বল দিয়ে টানবে, তাহলে বস্তুটা আবার চলে আসবে হয়তো এখানে, অর্থাৎ স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, আবার যখন প্রসারিত হবে আবার বস্তুটা এদিকে যাবে, এরকম ভাবে দুলতেই থাকবে। অর্থাৎ এই যে একটা স্প্রিংটা এখান থেকে এখানে গেল, এখান থেকে আবার এখানে আসলো, অর্থাৎ সাম্য অবস্থান থেকে যে অর্ধেক সময় একদিকে আর অর্ধেক সময় আরেক দিকে থাকে, তবে তার গতিকে স্পন্দন গতি বা দোল গতি বা এই গতিটাকে দোলন গতিও বলা হয়। বৈশিষ্ট্যগুলো পড়লে তোমরা একটু দেখতে পাবে যে এই এর গতিটা সরলরৈখিক গতি, কিন্তু এই গতিটাকে একটা পর্যাবৃত্ত গতিও বলা হয়। বিষয়টা হলো, পর্যাবৃত্ত গতি আগেই বললাম যে বৃত্তপথে যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরি, তাহলে সেটা পর্যাবৃত্ত গতি। কিন্তু এখানে এক স্থান থেকে অন্য স্থানে আসলো, আবার যদি ওইখানে আসে, তবু এই সরলরৈখিক গতিটাকেও পর্যাবৃত্ত গতি বলা যায়। কিভাবে? আচ্ছা, আমরা যদি এরকম বিবেচনা করি, এটা হলো এ বিন্দু আর এটা হলো বি বিন্দু, আমি এখান থেকে বস্তুটাকে ছাড়ে দিলাম, এখানে আনবো এ বিন্দুতে, এই সোজা পথে না আসে যদি ও বাঁকা পথে এত দূর আসে, আসলে কি হলো, এত দূর আসার অর্থ হলো এই পথে আসলো কত দূরে, এই এইখানে। আবার যদি এইখান থেকে এইখানে আসে, এখানে আসার অর্থ হলো সোজা পথে আসলো এইখানে, আবার এইখানে চলে আসা মানে ই বি থেকে এতে আসা, অর্থাৎ একটা অর্ধ পর্যায় সম্পূর্ণ করা মানে বি থেকে এই বিন্দুতে আসা। আবার এইখান থেকে যদি আবার এই পথে এই দিকে চলে যায়, আবার অর্ধবৃত্ত সম্পূর্ণ করা মানে এ থেকে বি বিন্দুতে যাওয়া। অর্থাৎ একবার আসলে একটা অর্ধবৃত্ত সম্পূর্ণ করলো, আবার এখান থেকে এইখানে গেলে আরেকটা অর্ধবৃত্ত সম্পূর্ণ করলো, তাহলে ওইটার মতো একটা পর্যাবৃত্ত সম্পূর্ণ হয়ে গেল। এই জন্য আমরা বলতে পারি স্পন্দন গতি বা দোল গতি বা দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি। এই হলো গতি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। আমরা একটু আরেকটু অগ্রসর হই, তাহলে একটু বুঝতে পারবো গতি সংক্রান্ত আরো কিছু রাশি সম্পর্কে আমরা পড়বো, যেটা হলো যেমন দূরত্ব, সরণ, বেগ, ত্বরণ, এই জিনিসগুলো আমরা একটু পড়লে আমাদের মধ্যে একটু ভালো ধারণা চলে আসবে। আমরা একটু খেয়াল করে দেখি যে গতি সংক্রান্ত গতি সংক্রান্ত বিভিন্ন রাশি, গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। কি রাশি? গতি সংক্রান্ত বিভিন্ন রাশি।
আমরা যদি একটু দেখি, যেমন দূরত্ব আর সরণ। তাহলে দূরত্বটা কি? পারপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তনকেই দূরত্ব বলে। এক স্থান থেকে অন্য স্থানে গেল কতটুকু হলো দৈর্ঘ্য, সেটাই হলো দূরত্ব। আর সরণ হলো পারপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। তাহলে সরণ হলো নির্দিষ্ট দিকে, আর দূরত্ব হতে পারে যে কোনো দিকে। এই জন্য আমরা বলতে পারি দূরত্ব হলো স্কেলার রাশি, আর সরণ হলো ভেক্টর রাশি। এই দূরত্বকে এস বা ডি দ্বারা প্রকাশ করা হয়, সরণকেও এস বা ডি দ্বারা বা আর দ্বারা প্রকাশ করা হয়, বা আর দ্বারা প্রকাশ করা হয়। এটা যেহেতু একে মাপা হয় মিটার স্কেল দিয়ে, মিটার স্কেল, একেও মিটার স্কেল দিয়ে মাপা হয়। এর একক হলো মিটার, এরও একক হলো মিটার। অর্থাৎ আমরা এইভাবে দূরত্ব এখন যদি বলি এটা হলো এ বিন্দু আর এটা হলো একটা বি বিন্দু, এখানে বিভিন্ন ভাবে দেখাইতে পারি। একটা বস্তু এখান থেকে এই পথে এখানে আসে পৌঁছাইলো, যে কোনো পথ দিয়ে, যে কোনো দিক দিয়ে আসে পৌঁছাইলো, তাহলে এটা হলো কি দূরত্ব। অর্থাৎ এ থেকে বিতে যেতে বললো, ও যে পথেই যাও, যে পথটা অতিক্রম করলো সেটাই হলো দূরত্ব। আচ্ছা, কিন্তু যদি ডাইরেক্ট এ থেকে বি এর দিকে যাই, তাহলে এটাই হলো সরণ। অনেক সময় সরণটাকে দূরত্বও বলা যায়, কিন্তু সরণটা হয় সব সময় ছোট হবে, দূরত্বটা বড় হতে পারে, কারণ যে কোনো দিক দিয়ে যেতে পারে। অন্যভাবে যদি বলি, আমি মনে করলাম একটা পথে এখানে গেলাম, একবার এখান থেকে এখানে গেলাম, তাহলে এখানে গেলাম 2 মিটার, এখানে 3 মিটার। এখন যদি আমি বলি বা 2 মিটার, এখানে দিলাম 3 মিটার, আর এখানে দিলাম 2 মিটার, তাহলে আমার এখান থেকে ডাইরেক্ট আমি এখানে কি হবে, তাহলে এই পথটা হলো তোমার কি হলো দূরত্ব। আমি যদি এখান থেকে ডাইরেক্ট এ থেকে বি বিন্দুতে যাই, তাহলে এটা হলো কি তার সরণ। তাহলে সোজা পথে যদি যাই, নির্দিষ্ট দিকে যাই, তাহলে এটা হবে সরণ। যদি অন্য দিক দিয়ে আঁকা বা বাঁকা পথে গিয়ে যাই, তাহলে সেটা হলো দূরত্ব। এ হলো দূরত্ব এবং সরণ এর মধ্যে সম্পর্ক বা পার্থক্য। দূরত্ব হলো স্কেলার রাশি, কিন্তু সরণ হলো একটি ভেক্টর রাশি। আমরা এবার যদি আরো কিছু কতিপয় রাশি আছে সেগুলো সম্পর্কে একটু পড়তে চাই, তাহলে একটু আমরা বুঝতে পারবো যে এখানে কি কি আছে। যেমন আমরা একটা কাজ করতে পারি, এটুকু একটু মুছে দিই তাহলে একটু সুবিধা হবে। যেমন বলতে পারি যে দ্রুতি এবং বেগের মধ্যে কি সম্পর্ক। দ্রুতি এবং বেগ। দ্রুতি হলো কি, যদি আমি সংজ্ঞাটা এখান থেকে দিই, সংজ্ঞা হলো যে কোনো দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। অথবা যে কোনো দিকে পারপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে, যে কোনো দিকে। তাহলে আর বেগ কাকে বলে? বলছি নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, নির্দিষ্ট দিকে। অথবা অন্যভাবে বলতে পারি নির্দিষ্ট দিকে বা সরণের হারকে বেগ বলে, কারণ সরণ যেহেতু নির্দিষ্ট দিক ভেক্টর রাশি, তাহলে সরণের হারকে বেগ বলে, এভাবে বলতে পারি। এখন এখান থেকে আমরা বলতে পারি যে এর প্রতীক কি দ্বারা প্রকাশ করা হয়। প্রতীক প্রতীক একে ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়। তবে এখানে কিন্তু আদি বেগ যদি বলি, তাহলে আমরা ভি আই দ্বারা প্রকাশ করি বা ভি নট দ্বারা প্রকাশ করি। এখানেও ভি আই বা ইনিশিয়াল বা ভি নট দ্বারা প্রকাশ করি আদি বেগকে।
আর শেষ বেগকে আমরা ভিএফ দ্বারা প্রকাশ করতে পারি, ভিএফ বা এখানেও ভিএফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আদি বেগ, আদি দ্রুতি এবং আদি বেগ প্রতীকগুলা একইভাবে প্রকাশ করা যায়। এটা রাশিটা কিরকম? এই রাশিটা হলো যেমন এটা হলো দ্রুতি হলো যে কোনো দিকে, এই জন্য হলো স্কেলার রাশি, আর বেগ হলো নির্দিষ্ট দিকে, এই জন্য এটা হলো ভেক্টর রাশি। তারপরে মাত্রা যদি আমরা নির্ণয় করতে চাই, মাত্রা, তাহলে বেগের মাত্রা হলো দূরত্ব ভাগ সময়, দ্রুতির মাত্রা, তাহলে দ্রুতি সমান হবে দূরত্ব ভাগ সময়, সময়। তাহলে দূরত্বকে সাধারণত এল দ্বারা আর সময়ের মাত্রাকে টি দ্বারা, তাহলে আমরা লিখতে পারি এল টি ইনভার্স। থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য ভাগ দেওয়া হলো। আর বেগকেও তো বেগ সমান দূরত্ব ভাগ সময়, কিন্তু বেগ হবে নির্দিষ্ট দিকে। মাত্রা সমীকরণটা লেখার দরকার নেই, তাহলে আমরা লিখতে পারি এল টি, অর্থাৎ এল টি ইনভার্স। মাত্রা সমীকরণ আর দুইটারই মাত্রা সমীকরণ একই। আবার আমরা দেখতে পারি যে এটা কি যন্ত্র দিয়ে মাপা হয়, মাপা হয় দ্রুতি মাপা হয় স্পিডোমিটার দিয়ে, স্পিডোমিটার। আর বেগ মাপা হয় ভ্যালাটোমিটার, ভ্যালাটোমিটার যন্ত্র দিয়ে। যেমন ক্রিকেট খেলার সময় লেখাটা দ্রুত উঠে যায় যে কত দ্রুতিতে গেল, এই যে স্পিডোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়, অথবা ভ্যালোমিটার যন্ত্র দিয়ে মাপা হয়। এখন বিষয়টা হলো দ্রুতি হলো স্কেলার রাশি আর বেগ হলো তাহলে ভেক্টর রাশি। এখন অনেক সময় দেখা যায় কেউ একটা নির্দিষ্ট জায়গা থেকে মোটরসাইকেল নিয়ে খুব আসলো জোরে, আসার পর বলতেছে আমি 100 কিলোমিটার বেগে আসলাম। আরো একজন হয়তো আসলো, ও বলতেছে না আমি 80 কিলোমিটার দ্রুতিতে আসলাম। এখন কারটা ঠিক? দ্রুতিটি বলাটা ঠিক হবে না বেগ বলাটা ঠিক হবে? আসলে রাস্তা কিন্তু সোজা থাকে না, যেহেতু আঁকা বাঁকা থাকে, তাহলে এ কিন্তু সোজা আসতে পারবে না। তাহলে সোজা আসলে নির্দিষ্ট দিকে আসলে বেগ হতো, তাহলে নিশ্চয়ই আমরা যে বেগ বলতেছি এটা বলা ঠিক না, এটা কিন্তু ভুল বলতেছি। তাহলে ওখানে কি হবে? দ্রুতিতে, অর্থাৎ রাস্তা আঁকা বাঁকা থাকে বা সোজা আসা সম্ভব না, তাহলে নিশ্চয়ই 80 কিলোমিটার বা 100 কিলোমিটার বেগে বললে ভুল হবে, বলতে হবে দ্রুতিতে আসলাম। যাই হোক, আমরা এগুলো একটু খেয়াল রাখবো। আমি এখান থেকে আরো কয়েকটা জিনিস একটু, তাহলে এইভাবে আমাদের এইটুকু সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে প্রতীক কি দ্বারা প্রকাশ করা হয়, রাশিটা কিভাবে প্রকাশ করা হয়, মাত্রাটা কিরকম, এটা কোন যন্ত্র দিয়ে মাপা হয়। এই যন্ত্রগুলো যদি, এই জিনিসগুলো আমরা যদি খেয়াল থাকে, তাহলে দ্রুতি, বেগ এবং ত্বরণ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকবে। বিষয়গুলো খুব ইজি ভাবে যদি দেখা যায়, এগুলো শিশুত ধারণা ছিল, এগুলো আরেকটু তোমরা ঠিকভাবে পড়বে। দ্রুতির পরে আমি যদি বলি গড় দ্রুতি কাকে বলে, গড় দ্রুতি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়কে ভাগ দিলে আমরা গড় দ্রুতি পাবো। তদ্রুপ যদি বলি সমদ্রুতি কি, দ্রুতিটা দুই প্রকার, একটা সমদ্রুতি আর একটা অসমদ্রুতি। সমদ্রুতি কি? যদি সমান সময় দূরত্বটা সবসময় সমান থাকে তবে তার দ্রুতিটিকে সমদ্রুতি বলা হয়। আবার অসমদ্রুতি কাকে বলে? অসমদ্রুতি যদি সময়ের সাথে দ্রুতিটা সবসময় সমান না হয়, তাহলে সেটাকে বলবো আমরা অসমদ্রুতি। আর একটা আমরা বলতে পারি যে তাৎক্ষণিক দ্রুতি কি, তাৎক্ষণিক দ্রুতি অর্থাৎ সময় ব্যবধান যে শূন্যের কাছাকাছি হয়, তাহলে যে কোনো মুহূর্তের দ্রুতিকেই তাৎক্ষণিক দ্রুতি বলবো। এই তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে আরেকটু আমি ব্যাখ্যা দিব। তাহলে দ্রুতি কি, গড় দ্রুতি কি, সমদ্রুতি কি, অসমদ্রুতি কি, তাৎক্ষণিক দ্রুতি কি, এগুলা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তদ্রূপ বেগ, গড় বেগ কি, তাহলে বেগ আবার দুই প্রকার, সমবেগ, অসমবেগ।
বেগ, তারপরে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ। আরেকটা বেগ ছিল মধ্যবেগ। আদিবেগ আর শেষ বেগ, যদি বস্তুটা একই দিকে যায়, আদিবেগ আর শেষ বেগকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে মধ্যবেগ। আমরা মধ্যবেগ পাই। অনুরূপভাবে ত্বরণ কি আমাকে পড়তে হবে। তাহলে গড় ত্বরণটা কি, গড় ত্বরণ। তারপরে আমরা ত্বরণটা আবার 2 প্রকার, একটা সমত্বরণ বা সুষম ত্বরণ, আর একটা হলো অসম ত্বরণ। আবার ত্বরণ হইতে হলো আবার মন্দন আছে। বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়, আর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। মন্দনটা 2 প্রকার, একটা সমমন্দন আর একটা হলো অসম মন্দন। এই জিনিসগুলো সম্পর্কে আমার কথা হলো যে দ্রুতি, গড় দ্রুতি, সমদ্রুতি, অসম দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি, এইগুলো জানা থাকলে তুমি বেগগুলোও পারা যাবে এবং ত্বরণের সংজ্ঞাগুলোও সহজেই বোঝা যাবে। এইগুলা একটু পড়তে হবে। আমি একটু তাৎক্ষণিক দ্রুতিটা সম্পর্কে একটু বলবো। তাৎক্ষণিক দ্রুতিটা কিভাবে ব্যাখ্যা করা যায়, এটা একটু মুছেই দিই, তাহলে আমি আর ওইগুলার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিলাম না। ঠিক এইগুলার মতো করে প্রত্যেকটা যদি ব্যাখ্যা দেওয়া যায়, এখানকার সংজ্ঞাগুলো খুব সহজেই বোঝা যাবে। আমি এবার তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কে একটু বলতে চাচ্ছি। তাৎক্ষণিক দ্রুতিটা কি, যদি তাৎক্ষণিক দ্রুতিটা আমরা পড়ে নিই তাহলে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ সম্পর্কেও আমরা বুঝতে পারব। তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা হলো কি, মনে করলাম একটা বস্তু এ থেকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে কোনো একটি বস্তু, এরকম ভাবে বিবেচনা করতে পারি, যাচ্ছে কোনো এক সময় এ বিন্দু থেকে ডি এর দিকে যাচ্ছিল, কোনো এক সময় বি বিন্দুতে আসে পৌঁছাইল। এর ক্ষুদ্র সময় এস সময়, এস দূরত্ব গেল টি সময়ে, আর ডেল্টা টি সময়ে এখানে ডেল্টা এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছাইল। তাহলে আমি যদি বলি গড় দ্রুতি কি, গড় দ্রুতিকে বার চিহ্ন দেওয়া হয় উপরে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ মোট সময়। আমি মনে করলাম বি থেকে সি বিন্দুতে যাইতে মোট অতিক্রান্ত দূরত্ব করলাম ডেল এস, আর মোট সময় হলো ডেল টি। আমি বলতে পারি তাহলে গড় দ্রুতি বের করলাম। আচ্ছা, এবার যদি ডেল্টা টি টেন্ডস টু 0 হয় তবে সি বিন্দু বি বিন্দুর খুবই কাছাকাছি হবে, এবং এবং বি বিন্দুতে গড় দ্রুতির সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। বিষয়টা এইরকম, কোন একটা বস্তু যাচ্ছে এদিকে খুব দ্রুত বেগে, যে কোনো সময় এখানে তার যে দ্রুতি সেটা হলো তাৎক্ষণিক দ্রুতি। আমি বিষয়টাকে এভাবে বিবেচনা করি, এ থেকে বি বিন্দু দিকে যাচ্ছিল, ধরলাম টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাইল, আর ডেল্টাটি হলো খুব ক্ষুদ্র সময় এখান থেকে সি বিন্দুতে যায় পৌঁছাইল ডেল এস দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি গড় দ্রুতি বের করলে কি, মোট অতিক্রান্ত দূরত্ব এইটুকু আর মোট সময় দিয়ে ভাগ দিলাম বি থেকে সি বিন্দুর মধ্যে। কিন্তু যদি ডেল্টা টির মানটা টেন্ডস টু 0 হয়, ডেল্টা টি টেন্ডস টু 0 বলতে 0 না ডেল্টা টির মানটা, কিন্তু 0 কাছাকাছি, যদি ডেল্টা টি টেন্ডস টু 0 হয় তবে এই সি বিন্দুটা এত দূরে না, বি বিন্দুর খুব কাছাকাছি হবে, এরকম বি বিন্দুর খুব কাছাকাছি হবে, এবং বি বিন্দুতে যে গড় দ্রুতি বের করি আমরা, ওই বি বিন্দুর গড় দ্রুতির মানটাকে, সীমান্তিক মানটাকে তার তাৎক্ষণিক, সীমান্তিক বলতে বি বিন্দুর যেখানে শেষ সেখান থেকে সি বিন্দুটা প্রায় শুরু হয়ে যাচ্ছে, এই সীমান্তিক মানকে তাৎক্ষণিক দ্রুতি বলে। এই তাহলে তাৎক্ষণিক দ্রুতিকে এইভাবে নির্ণয় করতে পারি, তাৎক্ষণিক দ্রুতি তাহলে ভি সমান লিমিট
এল টি লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, এটা হলো লিমিটের একটা নিয়ম। গণিতে এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে। ডেল এস ভাগ ডেল টি, গড় গড় দ্রুতির তো, তাহলে গড় দ্রুতি একবার লিখি, একবার ভি বার। তাহলে এটাকে লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, এই ডেল ভি বার অর্থাৎ গড় দ্রুতির মান হলো ডেল এস ভাগ ডেল টি। তাহলে লিমিটটা যদি কাজ করে নিই ফাংশনটা, তাহলে আমার এখানে এটাকে একবারে লিখতে পারি ডিএস ভাগ ডিটি ভি সমান, অথবা ভি সমান আমরা লিখতে পারি এস ভাগ টিও লিখতে পারি। এই হলো তাৎক্ষণিক দ্রুতি। তাহলে এই টার্মটা যদি খেয়াল রাখি গড় দ্রুতি কি, আর এই অংশটা যদি ডেল্টা টি টেন্ডস টু, এই অংশটা খেয়াল রাখি, আর তাৎক্ষণিক দ্রুতি কিভাবে বের করব, তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতির ব্যাখ্যা পূর্ণাঙ্গ পেয়ে যাব। এই তাৎক্ষণিক দ্রুতির মতো তাৎক্ষণিক বেগও নির্ণয় করতে পারবো, তাৎক্ষণিক ত্বরণও নির্ণয় করতে পারবো। যদি এই সংজ্ঞাগুলো আমাদের একটু অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে, তাহলে আমাদের পরবর্তী জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হবে। আশা করি তোমরা এই সংজ্ঞাগুলা, গতি বিষয়ক এই জিনিসগুলো এবং প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আর একটু ভালোভাবে বইয়ে পড়বে, ভালো ধারণা হবে, পরে জিনিসগুলো খুব বুঝতে সহায়ক হবে। এই পর্যন্ত আজকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।